আসসালামু আলাইকুম। স্টিবাম একাডেমির ফিজিক্স ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা ফিজিক্স ক্লাসে মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের পার্ট 2 অংশটা দেখতে যাচ্ছি। আশা করি আপনারা পার্ট 1 ক্লাসটা খুব ভালো করে শেষ করেছেন। পার্ট 2 তে আমরা দেখতে যাচ্ছি পরন্ত বস্তু, অভিকর্ষ ত্বরণ ও মহাকর্ষীয় ক্ষেত্র, এই তিনটা টপিক। পরন্ত বস্তুর তিনটা সূত্র আছে, এই সূত্রগুলো থেকে এত এমসিকিউ আসে না, তো আমি রিক্যাপ দিচ্ছি একটু জাস্ট অধ্যায়ের টপিক বলে কথা। রিক্যাপটা হচ্ছে, প্রথম সূত্র হচ্ছে বায়ুশূন্য স্থানে স্থির অবস্থা থেকে সকল পরমাণু বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। একটা বস্তু যদি একটা বায়ুশূন্য একটা কাচের জারের মধ্যে যদি আপনি একটা তোলা আর একটা পাথর ফেলে দেন, তাহলে দুটো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে এখানে এসে পৌঁছাবে। কোনো বাধা নাই, তো এই জন্য তারা সমান সময়ে এই কাচের পৃষ্ঠে এসে পৌঁছাবে। এটা বিজ্ঞানী নিউটন এটা প্রমাণ করে গেছেন গিনি আর পাথর পরীক্ষার মাধ্যমে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে স্থির অবস্থা হতে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় তা উক্ত সময়ের সমানুপাতিক। যে বেগ প্রাপ্ত হয় বেগ লেখা বি, এবং যে সময় প্রাপ্ত হয় টি, তার সমানুপাতিক বি সমানুপাতিক টি। এটা মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। তৃতীয় সূত্রটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব উপর থেকে যখন পরে পরন্ত বস্তু উপর থেকে পড়লে তো পরন্ত হয়, উপর থেকে পরন্ত বস্তু হলে তার দূরত্বটা তখন এইচ দিয়া বলা হয়, এইচ হয় দূরত্বটা, আর সময় তো হচ্ছে টি। তাহলে টি বর্গ টি স্কোয়ার এটা হবে সমানুপাতিক, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। দুই নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব এইচ, সময় হচ্ছে গিয়ে টি স্কোয়ার সমানুপাতিক। এই দুইটা সূত্র গাণিতিক রূপটা মনে রাখবেন। গাণিতিক রূপটা ছোট ছোট এমসিকিউ আসে, কাজে লাগে। এখন আমরা পরের টপিকটা দেখি। পরের টপিকটা হচ্ছে মহাকর্ষ এর অভিকর্ষ ত্বরণ সংক্রান্ত টপিক। অভিকর্ষ ত্বরণের প্রকাশ করা হয় জি দ্বারা অভিস্তরণের প্রকাশ করা হয় জির মাধ্যমে। এটা সংজ্ঞাটা কি? এক পূর্ণ স্থানে অভিকর্ষ টানে মুক্তভাবে পরন্ত বস্তু যে ব্যাগ ব্যাগ যে হারে বৃদ্ধি পায় তাকে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণ একটা পরিবর্তনশীল রাশি। মনে করলেন মেরুতে গেলে একটা হবে বিষুবীয় অঞ্চল, এটা টপিকটা আমরা দেখবো এখনই। পরিবর্তনশীল রাশি, এটার মান হচ্ছে 9.8। এটা স্ট্যান্ডার্ড মান। এই স্ট্যান্ডার্ড মানটা কিসের ভিত্তিতে স্ট্যান্ডার্ড মান? সমুদ্রের 45 ডিগ্রি অক্ষাংশে এটা সমুদ্রের 45 ডিগ্রি অক্ষাংশের মানটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। আর এই মানটা হচ্ছে 9.8। এটা একটা ভেক্টর রাশি, এটা মনে রাখবেন, এটা একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি মান অধিক দুইটাই প্রকাশ করতে হয়। এটার একক কি? একক হচ্ছে নিউটন একক হচ্ছে ms⁻², এটার একক। আর মাত্রা কি? এটার মাত্রা হচ্ছে LT⁻²। এগুলো এমসিকিউ মনে রাখবেন। এই মাত্রাটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এখন এই জির মানটা পৃথিবীর বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? জির একটা সূত্র আছে, যে সূত্রটা আমরা পড়বো আগে, এখন বোঝার সুবিধার্থে এখন সূত্রটা লিখে রাখছি। যে সূত্রটা হচ্ছে G=gm/r²। এই এমটা হচ্ছে পৃথিবীর ভর, এই এমটা হচ্ছে পৃথিবীর ভর, এই আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর রেডিয়াস। আর এটা তো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এই জির মানটা স্থানভেদে পরিবর্তন হয়। এই জির সাথে আর এর একটা সম্পর্ক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্কের কারণে আর এর মান যদি কমে তাহলে জির মান বাড়বে, আর এর মান যদি বাড়ে তাহলে জির মান কমবে। এটাই আমরা এই চিত্রের মধ্যে দেখতেছি। এটা হলো উত্তর মেরু, এটা হচ্ছে উত্তর মেরু। পৃথিবী হচ্ছে কমলা লেবুর মতো চ্যাপ্টা। এটা উত্তর মেরু, এটা বিষুবীয় অঞ্চল, এটা দক্ষিণ মেরু, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এই পাশটা। এখন এই পৃথিবীর এই কেন্দ্র থেকে উত্তর মেরুর দূরত্বে আর এর মান কম, তাই জির মান বেশি। কারণ জি সমানুপাতিক 1/r², তাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই যদি আর এর মান এখানে কম, আর এর মান কমে গেছে, তাহলে এর কারণে জির মানটা বেড়ে গেছে। আবার এই বিষুবীয় অঞ্চলের সাথে পৃথিবীর ভূপৃষ্ঠের আর এর মানটা ব্যাসার্ধটা বেশি, এই জন্য জির মানটা কমে গেছে। এই ব্যস্তানুপাতিক সম্পর্কের কারণে আর এর মানটা বেড়ে গেছে, জির মানটা
কমে গেছে ব্যস্তানুপাতিক সম্পর্কের কারণে। তার মানে বিষুবীয় অঞ্চলে জির মান কম আর মেরু অঞ্চলে জির মানটা বেশি, এটা মনে রাখবেন। বিষুবীয় অঞ্চলে আর জির মান কম, এখানে জি কম, আর মেরু অঞ্চলে জির মানটা বেশি, জির মানটা বেশি। এখন আমরা এটা আরেকটু বিস্তারিত করি। ভূকেন্দ্র হতে, এখন বিস্তারিতটা করব। ভূকেন্দ্র হতে দূরত্বের সাথে জি এর পরিবর্তন, ভূকেন্দ্র থেকে, ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে একটা জায়গায় আসলে জি এর মানের পরিবর্তনটা হয়। পরিবর্তনটা কেমনে হয় এটা আগে আগে দেখি, এই পাঁচটা চিত্রটা দিয়ে আগে দেখি। পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, এটা মনে রাখবেন। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। ভূপৃষ্ঠ হতে যত নিচে যাবে, যত নিচে যাবে জির মানটা তত কমবে। আর ভূপৃষ্ঠে মানে এই পৃষ্ঠতলে জির মানটা সর্বোচ্চ, ভূপৃষ্ঠে জির মানটা সর্বোচ্চ। আর ভূমি হতে যত উপরে উঠবে জির মানটা করবে, মানে উপরে গেলেও জির মান কমবে, নিচে গেলেও জির মানটা কমবে। এখন স্ট্যান্ডার্ড সর্বোচ্চ হাইয়েস্ট মান হচ্ছে ভূপৃষ্ঠে, আর সর্বনিম্ন মান হচ্ছে পৃথিবীর কেন্দ্রে 0। এটা এখন আমরা একটা অভ্যন্তরের এই যে শূন্যটা, যে এই কনসেপ্ট একটা গ্রাফের মাধ্যমে দেখি। গ্রাফটা যদি এক্স অক্ষ বরাবর আর হয় আর ওয়াই অক্ষ বরাবর জি হয়, তাহলে গ্রাফটা হবে পৃথিবীর অভ্যন্তরীণ থেকে যখন ভূপৃষ্ঠে আসবো, আমরা এই বিন্দু পর্যন্ত আসবো, তখন এই মানটা কনস্ট্যান্ট থাকবে জির সাথে, এই মানটা কনস্ট্যান্ট থাকবে জির সাথে, ডির মানটা কনস্ট্যান্ট থাকবে। কিন্তু এই ভূপৃষ্ঠের উপর থেকে আমরা যত ব্যাসার্ধ থেকে দূরে যাব, যত ব্যাসার্ধ, ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবো বা ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাব, যত গভীরে যাব, যে গ্রাফ দেখে নিচ দিকে নামতেছে, যত গভীরে যাচ্ছি জির মানটা তত কমবে। যে জি সমানুপাতিক, এই যে লেখা আছে, আমি এটা আবার লিখেছি একটু ঝাপসা তাই লিখে দিচ্ছি, জি সমানুপাতিক 1/d²। নিচে গেলে ডি, উপরে গেলে এইচ, নিচ দিকে যাচ্ছে, যে এই জন্য গ্রাফটার মান নিচে গেলে ব্যাসার্ধ, গভীরে যাচ্ছি তাই জন্য ডি, ডেপথ, ডেপথ নিচ দিকে যাচ্ছি, এই যে জির মান তাই যে কমতেছে, গ্রাফটা নিচের দিকে আসতেছে, আস্তে আস্তে এক সময় এই আর এর কাছাকাছি থেকে শূন্যতা এসে মিলবে। এই গ্রাফটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এই গ্রাফটা পরীক্ষা ডাইরেক্ট চলে আসে যে অভ্যন্তরীণে গেলে ভূপৃষ্ঠের গ্রাফটা কেমন হয়। পরের টপিকে যাই, এমসিকিউ দেখবো আমরা এখন। পৃথিবীর ভর এম হলে কোনটা সঠিক? আমরা একটা সূত্র কিন্তু পৃষ্ঠায় দেখে আসছি, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এই সূত্রটা নিয়ে আমরা নেক্সট ক্লাসটায় সূত্রের খেলাধুলা করবো। নেক্সট ক্লাসটা হবে আমাদের সূত্র, ওই সূত্র থেকে আমরা বিস্তারিত ম্যাথ দেখবো। জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার। এখন কোনটাকে আমি আরেকবার বলছি, এম হচ্ছে পৃথিবীর ভর, এম হচ্ছে পৃথিবীর ভর, আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন ধ্রুবকটা মান হচ্ছে তার 6.673 ইন্টু 10^11। এখন এখানে একটা জিনিস মনে রাখবেন, এই মহাকর্ষীয় ধ্রুবকের মানটা কোনো বস্তুর ভরের উপর নির্ভর করে না, এটা বস্তুর ভরের উপর নির্ভর, এই টপিকটা আমরা পড়বো সামনে, এখন আমি বলে রাখতেছি বস্তুর ভরের উপর নির্ভর করে না, বস্তুর ভরের উপরে নির্ভর করে না, নির্ভর করে গ্রহের ভরের উপর, নির্ভর করে গ্রহের ভরের উপর। এটা মনে রাখবেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা এমসিকিউ আসলে প্যাচ লাগায় ফেলবেন না। জি এর মানটা নির্ভর করে বস্তুর ভরের উপর, বস্তুর ভরের উপর নির্ভর করে না। জি এর মানটা বস্তুর ভরের উপর নির্ভর করে না, নির্ভর করে গ্রহের ভরের উপর। এই মানটা মনে রাখবেন, এই অংশটুকু একটু ইম্পর্টেন্ট, আপনারা খাতায় আলাদা জায়গায় নোট করে রাখবেন। এখন আমরা এই পাশে সূত্রটা দেখছি, সূত্রটা ছিল জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার। এখন পৃথিবীর ভর, পৃথিবীর ভর হচ্ছে এম, তাহলে এমটার এক পাশে আনি, এমটার এক পাশে আনতে হচ্ছে জি স্কোয়ার, জি আর স্কোয়ার বাই বড় জি। এখন জি আর স্কোয়ার বাই বড় জি কই আছে? এই যে প্রথমটাতে আসছে, এই যে আনসার প্রথমটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরের স্লাইডে যাই।
আবার সেই সূত্রটা একটু অন্যভাবে চাইছে, অন্যভাবে কিভাবে চাইছে প্রশ্নটা দেখি। পৃথিবীর ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হলে আর হলে পৃথিবীর পৃষ্ঠে জি বাই জি এর অনুপাত কত হবে? চবিতে আসছে, চবিতে এরকম এই অধ্যায় থেকে চবিতে বেশি এমসিকিউ আসে। মান এরকম সূত্রের পরিবর্তিত রূপ চায়, মান চায়, কোনটার মান কিরকম, মাত্রাটা চায়, তারপরে আরেকটা আছে ম্যাথ আসে বেশি এই চ্যাপ্টার থেকে। হাতে হ্যান্ড ক্যালকুলেশন যেগুলো ইজি, ওই ইজিগুলা চবিতে আসে আর রাবিতে আসে বেশি। এখন জি বাই জি চাইছে, আমরা মেইন সূত্রটা লিখি, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। মেইন সূত্রটা এখন জি বাই জি চাইছে, জি বাই জি এর অনুপাত, জি বাই জি বড় জিটা এপাশে চলে আসলে এপাশে শুধু থাকতেছে এম বাই আর স্কোয়ার। তাহলে এম বাই আর স্কোয়ারটা আনসার। এখন এম বাই আর স্কোয়ার কই আছে? এই যে এম বাই আর স্কোয়ার কত আছে হয়েছে, আশা করি বুঝতে পারছেন। পরের স্লাইডে আমরা দেখতে যাচ্ছি, এটা বাংলাতে আসছে, বাংলাতে রাবিতে আসছে। দেখেন রাবিতে এরকম বাংলাতে আসে কোশ্চেন বেশি, বাংলাতে আসে আসলে গোজামিল বাজায় দেয়, প্যাঁচ বাজায় দিতে চায়, বাট ভয় পাবেন না, বাংলা থেকে ভয় পাবেন না, বাংলাটারে আপনার এই গাণিতিক ভাষায় নিয়ে আসবেন, তাহলে অঙ্কটা অনেক সহজ হবে। চলেন আমরা অঙ্কটা দেখি। মোট ভর অপরিবর্তিত দেখে পৃথিবী ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের 1/3 হয়ে গেলে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান কত? 1/3 হয়ে গেলে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান কত? তাহলে আর 1 এর মান দেওয়া আছে আর আগেরটা। দ্বিতীয় পরিবর্তিত যদি আর 2 ধরি, তাহলে পরিবর্তিত হচ্ছে r/3। তাহলে জি 2 এর মান কত? জি 2 এর মান তো সূত্রটা কি ছিল? জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার সূত্রটা ছিল। তখন সূত্রটা আমরা বসাই, এটা জি 2 বাই জি 1 ইজ ইকুয়াল টু লিখি জি এম বাই, ছোট করে লিখি উপরে সুবিধা বুঝতে, জি এম বাই আর 2 হোল স্কোয়ার, নিচে থাকতেছে জি এম বাই আর 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম বাই আর 2 হোল স্কোয়ার ইন্টু আর 1 স্কোয়ার জি এম। এখানে বলে দিছে মোট ভর অপরিবর্তিত রেখে, তার মানে এম সেম, তাহলে এটা আর এটা কাটা, তাহলে থাকতেছে কি, উপরে থাকতেছে আর 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু আর 2 স্কোয়ার। আর 1 এর মান হচ্ছে আর, নিচেরটার মান হচ্ছে r/3, r/3 হোল স্কোয়ার, এই পাশে আর আর কাটা, তিনটা উপরে চলে যায়, 3-এর বর্গমূল করলে হচ্ছে 9। তাহলে কি থাকতেছে আমাদের? জি 2 বাই জি 1 ইজ ইকুয়াল টু 9, অ্যান্ড ফাইনাল আনসারটা হচ্ছে জি 2-র মানটা হচ্ছে 9g। জি 2-র মান হচ্ছে 9g, তার মানে পূর্বেরটার সাথে 9 গুণ হয়ে যায়, বা এটা বাংলাতে নিয়ে যান, নতুন পরিবর্তিত জি এর মান পূর্বের থেকে 9 গুণ হয়ে যাচ্ছে। এখন দেন এটা কই আছে? পরিবর্তন হবে না, না পরিবর্তন হচ্ছে। বর্তমান ও বিশেষ ত্বরণের 1/3 হয় না, 1/3 না, এটার বেশি হচ্ছে, 3 গুণ হচ্ছে না, বর্তমান ও বিশেষ ত্বরণের 9 গুণ হয়ে যাচ্ছে। দেখছেন বাংলাটা মিলে গেছে, এটা হচ্ছে। এটা এরকম বড় বাংলা কোশ্চেন থাকলে এটা একটা গাণিতিক রূপে নিয়ে যাবেন, অঙ্কটা করবেন, ওই আনসারটারে আবার বাংলাতে কনভার্ট করে মিলাই ফেলবেন, দেখবেন একটা না একটা মিলে যাবে আনসারটা। চলো আমরা পরের স্লাইডে যাই, পরের টপিক দেখবো। টপিকটা হচ্ছে মহাকর্ষের প্রাবল্য আর মহাকর্ষীয় বিভব। মহাকর্ষের প্রাবল্য কি? কোনো বস্তুর আশেপাশে যে অঞ্চল ব্যাপী মহাকর্ষের প্রভাব বজায় থাকে তাকে ওই বস্তুর মহাকর্ষীয় প্রাবল্য বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা বলে। সাপোজ এখানে আপনি দাঁড়ায় আছেন, আপনি আপনার হাত দিয়া যে অংশটুকু পর্যন্ত যে কেউ পাকড়াও করে ধরে রাখতে পারবেন বা ছাড়তে পারবেন, শক্ত করে ধরে রাখতে পারবেন, যে রেঞ্জ মতো আপনার হাত যাবে ওই পর্যন্ত আপনি যারা যারা ধরে রাখতে পারবেন, ওইটাই হচ্ছে আপনার ক্ষেত্র। মহাকর্ষের এরকম হচ্ছে এই বস্তুর একটা মহাকর্ষীয় প্রভাব আছে, এই মহাকর্ষীয় প্রভাবটা যেই ক্ষেত্র পর্যন্ত বজায় থাকে ওই ক্ষেত্রটাকে বলে মহাকর্ষীয় ক্ষেত্র। ওই ক্ষেত্রকেই থাকে মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্যের কে ই দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্রটা হচ্ছে ইজ ইকাল টু এফ বাই এম। এটা সূত্রটা হচ্ছে ইজ ইকাল টু এফ বাই এম। এটার একক হচ্ছে নিউটন কেজি ইনভার্স 1। এমটা নিচে, তাই কেজি, এমটার এককে গেলে এমটা উপরে চলে যাবে, কেজি ইনভার্স 1 হয়ে যাবে। মাত্রাটা বেশি আসে, অনেক ইম্পর্টেন্ট। মাত্রাটা হচ্ছে এল টি ইনভার্স 2। শেষ, এখান থেকে মাত্রাটা ইম্পর্টেন্ট, মাত্রাটা অনেক ইম্পর্টেন্ট। মহাকর্ষীয় বিভব হচ্ছে একটি অসীম দূরত্বতে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সাধিত হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। এখন এটা একটা ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র। এই ক্ষেত্রের মধ্যে বাইরে থেকে একটা বস্তু আনতে যে পরিমাণ শক্তি লাগবে, যে পরিমাণ কাজ হবে, ওটারই মহাকর্ষীয় বিভব বলে। এটার আরেকটা নাম আছে ঋণ রশ্মি দ্বারা প্রকাশ করা হয়। এটার একক হচ্ছে জুল কেজি ইনভার্স 1। এটার মাত্রাটা হচ্ছে এল স্কোয়ার টি ইনভার্স 2।
এটা খেয়াল রাখবেন, এই দুইটার মাত্রাটা অনেক ইম্পর্টেন্ট। এটা একটা স্কেলার রাশি, মহাকর্ষীয় বিভব কিন্তু একটা স্কেলার রাশি, এটা মনে রাখবেন। মহাকর্ষীয় বিভবটা স্কেলার রাশি, এটা এমসিকিউ আসতে পারে। নিচের কোনটি স্কেলার রাশি, ধরুন মহাকর্ষীয় বিভবটা স্কেলার রাশি। এটা আরেকটা হচ্ছে মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান অসীম, আর এই সর্বোচ্চ মানটাই হচ্ছে শূন্য। এটা মনে রাখবেন, এটা প্যাস লাগাবেন না। সর্বোচ্চ মানটা শূন্য, এনে শূন্যটা কখন হয়? অসীমে গেলে শূন্য হয়। মহাকর্ষীয় প্রাবল্য আর মহাকর্ষীয় বিভবের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডি আর। এই ভি হচ্ছে মহাকর্ষীয় বিভব, আর এই আরটা হচ্ছে দূরত্ব। এটা কিন্তু ডিফারেন্সিয়েশন, এটা কাজে লাগে, অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র, এটা কাজে লাগবে। আমরা এটার এমসিকিউ দেখবো। চলেন আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আছে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য সর্বোচ্চ কোথায়। মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য সর্বোচ্চ কোথায়, চলেন এটা বের করি। ই ইজ ইকুয়াল টু এফ বাই এম, আমরা সূত্র পড়ছি। এফ বাই এম, ছোট হাতের এম হবে বস্তুর উপর এম। এখন এফ এর মান হচ্ছে জি m1 m2 বাই ডি স্কোয়ার, আর নিচে হচ্ছে এম। এখন এম এর এই এম আর এই এম কাটা, ছোটটা এই রূপ হবে না, এটা তো নর্মাল রূপ, এটা কিন্তু এই রূপটা এখানে হবে না, এখানে অন্য রূপটা হবে। অন্য রূপটা হচ্ছে জি ইজ ইকাল টু m1 m2 m1 m2 বাই আর স্কোয়ার। মহাকর্ষীয় পরবর্তী আর স্কোয়ার হবে, পরে নিচে হবে এম। এই এম আর এই এম কাটা, উপরে থাকতেছে কি জিএম বাই আর স্কোয়ার। জিএম বাই আর স্কোয়ার, জিএম বাই আর স্কোয়ারের মান হচ্ছে জি। এন্ড এই জির মানটা কোথায় সর্বোচ্চ? জির মানটা মেরুতে সর্বোচ্চ। আমরা ক্লাসের প্রথমে পড়ে আসছি জির মানটা মেরুতে সর্বোচ্চ, কারণ মেরুতে আর এর মান বেশি, আর জির মানটা সর্বনিম্ন মেরুতে সর্বোচ্চ। মেরুতে সর্বোচ্চ, আর এই জির মানটা বিষুবীয় অঞ্চলে সর্বনিম্ন। বিষুবীয় অঞ্চলে সর্বনিম্ন। এখন মেরুতে সর্বোচ্চ, তাহলে কি আছে? প্রাবল্য সর্বোচ্চ হবে মেরুতে, তাহলে কারণ এটার মান জি চলে আসছে, আনসারটা জিতে চলে আসছে, জির মানটা সর্বোচ্চ হয় মেরু অঞ্চলে, তাহলে প্রাবল্য সর্বোচ্চ হবে মেরু অঞ্চলে। পরের টপিকটা দেখি, পরের স্লাইড, এটা আমাদের লাস্ট স্লাইড। পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরুর বিন্দুতে বস্তুর ভর কি হবে? বলতে গেলে জির মানটা বস্তুর ভরের উপর নির্ভর করে না তো, এটা তো আমরা বলছি বস্তুর ভরের উপর নির্ভর করে না। জির মানটা নির্ভর করে অভিকর্ষ মহাকর্ষীয় ধ্রুবক, যেটা পার্মানেন্ট সেট, গ্রহের ভরের উপর আর গ্রহের ব্যাসার্ধের উপর। এখানে বস্তুর ভরের কোনো কথা নাই, বস্তুর ভর নির্ভরশীল না, বস্তুর ভর নির্ভরশীল নয়। লিখে দিচ্ছি, ক্লাসের শুরুতে একবার লিখছি, এটা নির্ভরশীল না, নয়, নির্ভরশীল গ্রহের উপর নির্ভর করে গ্রহের ভর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আগের মতোই থাকবে, আনসারটা হবে আগের মতো থাকবে, কারণ জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর না, জি এর মান নির্ভর করে গ্রহের ভরের উপর। আজকের ক্লাসটা এই পর্যন্তই। মহাকর্ষ বিষয়ে আরেকটা ক্লাস আসবে, যে ক্লাসের মধ্যে আমরা এই অধ্যায়ে শত ম্যাথ আছে, সূত্র আছে, সূত্রগুলো এলাবোরেট বিশ্লেষণ করে পরে আমরা ম্যাথগুলা করব, ইম্পর্টেন্ট ম্যাথগুলা করব। এই যে মহাকর্ষ বিষয়ে যে 4টা ক্লাস আছে, এই 4টা ক্লাস আপনার পরীক্ষায় অ্যাডমিশনে খুব সাহায্য করবে। আশা করি আপনারা 4টা ক্লাস খুব মনোযোগ দিয়ে করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।